এ হতে 80 কেজি ভরের একটা বস্তু নিচে পড়ছে। তো এই অঙ্কে তিনটা পয়েন্ট আছে, এ বি সি, যেখানে এ থেকে সি এর হাইটটা 60 মিটার, বি থেকে সি এর হাইটটা 15 মিটার। তাহলে এ থেকে বি এর হাইটটা কত হবে? 60 থেকে 15 বাদ দিলে যত থাকে। তো আমাদের কোশ্চিনটা বলা আছে পরন্ত বস্তু, মানে যে বস্তুটা পড়তেছে, ফলিং বডি, এ হতে সিতে পৌঁছাতে কত সময় লাগবে। এ হতে বস্তুটা একবারে যখন সি বিন্দুতে পৌঁছাবে, এই সি বিন্দুতে সময় কত লাগবে, এটা হচ্ছে প্রশ্নে চাওয়া। তো আমরা জানি কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন সূত্রটা কি হয়? ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। কারণ উপর থেকে নিচে অভিকর্ষের প্রভাবে পড়তেছে জন্য প্লাস, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? আদিবেগ শূন্য। যেহেতু বস্তুটা নিজস্ব ওজনে উপর থেকে নিচে পড়ে, তাই ওকে ফেলতে এক্সট্রা কোনো বেগ দিতে হয় না, সেজন্য এখানে আদিবেগটা কত শূন্য ধরা হয়? শূন্য। আর এখানে এ থেকে সি পর্যন্ত আমার হাইটটা আছে কত? 60 মিটার। সুতরাং এইচ সমান সমান কত হবে? 60 মিটার। তো এখন কত সময় লাগবে, যেহেতু প্রশ্নটা আছে, তার মানে আমাদের টি এর মানটা নির্ণয় করতে হবে। তো এইচ এর মানটা আমরা কত জানি? 60 u0, টি এর মতো টি রাখলাম, হাফ অফ অভিকর্ষ ত্বরণ জি এর মান আমাদের ফিক্স মুখস্থ কত? 9.8 ms ইনভার্স 2। তো এখানে বসায় দেব কত? 9.8 গুণন কত? টি স্কয়ার। পরবর্তী লাইনে 60 ইজিক্যাল টু কত? হাফ ইন্টু 9.8 ইন্টু কত? টি স্কয়ার। তো এখন যদি আমরা টি এর মানটা নির্ণয় করতে চাই, 2টা 60 সাথে গুণ হয়ে 2 গুণন 60, 9.8টা গুণ ছিল, এখানে হয়ে যাবে ভাগ, আর টি স্কয়ারটা যেহেতু স্কয়ার আছে, নরমাল যদি আমরা টি রাখি, স্কয়ারটা ওই পাশে যায়, কত হয়ে যাবে? রুট। তাহলে আমরা দেখতেছি টি এর মানটা আমাদের আসতেছে 120 ডিভাইডেড 9.8, তাকে রুট করলে পাওয়া যায় 3.49 সেকেন্ড। অর্থাৎ আমাদের এ থেকে সি পৌঁছাতে কত সময় লাগবে? 3.49 সেকেন্ড। এখন যদি আমরা একটু খ নাম্বার কোশ্চেনটা খেয়াল করি, আমাদের খ নাম্বার কোশ্চেনটায় কি দেওয়া আছে যে পরন্ত বস্তুতে এ থেকে বিতে পৌঁছাতে কত সময় লাগবে? এ থেকে বিতে পৌঁছাতে, যেহেতু বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, তার মানে ওই সেম সূত্র, এইচ ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। উপর থেকে নিচে পড়ার জন্য আদিবেগ শূন্য। তো এখন আমাদের এইচটা কাউন্ট করতে হবে। এইচটা কত? টোটাল আছে 60, এখান থেকে এইটুকু দূরত্ব 15। তাহলে এই দূরত্বটুকু কত হবে? এ থেকে বি এর দূরত্ব, যেহেতু প্রশ্নটা এ থেকে বি তে পৌঁছাতে সময় চাইছে, তার মানে 60 থেকে বাদ দিয়ে দেবো কত? 15। তাহলে 60 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দেই, তাহলে আসতেছে কত? 45 মিটার। তো মানগুলো বসায় দেব। এইচ এর মান 45, এ এর মান 0t, হাফ গুণন কত? 9.8 ইন্টু কত? টি স্কয়ার। তাহলে টি ইকুয়াল টু কত হবে? তাহলে 2 ইন্টু 45 ডিভাইডেড 9.8, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 90 ভাগ 9.8, তার উপর রুট করলে আমার আসতেছে 3.03 সেকেন্ড। অর্থাৎ এ থেকে সিতে পৌঁছাতে সময় হচ্ছে 3.49 সেকেন্ড, আর এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময় হচ্ছে 3.03 সেকেন্ড। আমাদের গ নম্বর কোশ্চিন হচ্ছে পরন্ত বস্তুটি এ হতে সি বিন্দুতে কত বেগে আঘাত করবে। তো এখন যদি আমরা এটার উত্তর নির্ণয় করতে চাই, এ হতে সি বিন্দুতে কত বেগে আঘাত করবে? এ বিন্দুতে ছিল আদিবেগ, সি বিন্দুতে কত? শেষ বেগ। তাহলে এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা করা যায়। সেটা হচ্ছে উপর থেকে নিচে পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস জি টি। তো আমরা জানি উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে আদিবেগ ইউটা কত? 0, জির মান কত? 9.8। তো এখন
আমাদের কত বেগে আঘাত করবে, অর্থাৎ আমাদের এই শেষ বেগটাই কিন্তু নির্ণয় করতে হবে। তো সেটার জন্য যেহেতু প্রশ্নটা আমাকে বলিছে এ থেকে সি বিন্দুতে, তার মানে এ থেকে সি এ পৌঁছাতে কত সময় প্রয়োজন সেটা দরকার। তো আমরা এটারই ক নাম্বার কোশ্চিনে কিন্তু দেখাইছিলাম এ থেকে সি তে পৌঁছানোর সময় ছিল 3.49 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা এই ভিটার মান নির্ণয় করতে চাই, আদিবে কিউ এর মান 0, জির মান 9.8 এবং এখানে 3.49, তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাচ্ছে? 9.8 মাল্টিপ্লাই 3.49, তাহলে আমাদের হচ্ছে 34.20 34.20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত? এ থেকে সি বিন্দুতে কত বেগে আঘাত করবে সেই বেগটা। এখন যদি আমরা সেকেন্ড পদ্ধতি ব্যবহার করি, এই পদ্ধতিটা আমাদের হয়তোবা দেখা গেল পরীক্ষার হলে মনে নাই। সেকেন্ড পদ্ধতিতে আমরা জানি কোন ফলিং বডি যদি উপর থেকে নিচে পড়ে, তার মানে সূত্রটা কি হয়? ইউ স্কয়ার প্লাস 2gh। এবং পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা আদিবে কিউ জানি কত? 0। এবার h কোথায় আঘাত করবে? এ হতে সি তে, তাহলে এ হতে সি এর হাইটটা কত? 60 মিটার, তার মানে h এর মানটা নেব কত? 60 মিটার। এরপরে আমরা যদি মানগুলো বসাই দেই, v স্কয়ার 0 স্কয়ার 2 ইনটু 9.8 ইনটু কত? 60, তাহলে v ইকুয়াল টু কত হবে? √2 ইনটু 9.8 ইনটু কত? 60। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি 2 ইনটু 9.8 ইনটু 60, তার উপর রুট করলে আমার আসতেছে 34.2 মিটার পার সেকেন্ড। তো এই অঙ্কটা আমরা এইভাবে দুইটা পদ্ধতিতেই করতে পারি। আমাদের খ নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে এ বি ও সি বিন্দুতে বিভব শক্তি কিংবা স্থিতি শক্তিটাকে মান কত সেটা চাইছে। তো বিভব শক্তি বা স্থিতি শক্তি বোঝানোর জন্য আমরা যদি চিন্তা করি এই কলমটা এই জায়গা থেকে যদি এই জায়গাটায় নিয়ে যায়, তাহলে স্বাভাবিক অবস্থা থেকে অবস্থার পরিবর্তন করে এই অবস্থানে নিয়ে আসলাম। এই অবস্থানে কলমটার যে শক্তি থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি। কলমটা যদি এবার ছেড়ে দেই, এটা যে শক্তিতে পড়বে সেই শক্তিটাকে বলবো হচ্ছে আমরা গতি শক্তি। তার মানে স্বাভাবিক অবস্থা থেকে অবস্থার পরিবর্তন করলে যে শক্তি হয় বিভব শক্তি, ওই অবস্থার পরিবর্তিত অবস্থা থেকে বস্তুটাকে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে যে শক্তিতে, সেটাকে বলে আমাদের গতি শক্তি। তো একটা বস্তুতে যতটুকু বিভব শক্তি থাকে ততটুকুই কিন্তু গতি শক্তি উৎপন্ন হয়। ওই যে আমরা জানি যে শক্তির কোনো ধ্বংস সৃষ্টি নাই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হয়। তো এখন মনে রাখতে হবে এই বিভব শক্তির সূত্র হচ্ছে v = mgh, এবং এই এইচটা সবসময় ভূমি হতে যে উচ্চতাটা সেটা নিতে হবে। এইটাই হচ্ছে মূল বক্তব্য। তার মানে বিভব শক্তির সময় আমাদের এই হাইটটা কোথা থেকে হিসাব করতে হবে? ভূমি হতে হিসাব করতে হবে। যেরকম আমরা যদি ফার্স্টে এই অবস্থায় বিভব শক্তিটা নির্ণয় করতে চাই, তাহলে এই অবস্থা যেহেতু, তার মানে ভির স্থানে লিখব VA = mgHA। তো m আমরা কি জানি? বস্তুর ভর কত দেওয়া আছে? 80 কেজি, তার মানে m = কত হবে? 80 কেজি। g কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং আমরা যদি এটা হিসাব করি বিভব শক্তির সময় ভূমি হতে উচ্চতা, তাহলে ভূমি সি হতে উচ্চতা এর কত দেওয়া আছে? 60 মিটার, তার মানে এটা হবে 60 মিটার। তাহলে মানগুলা যদি আমরা বসায় দেই 89.8 ইনটু কত? 60। একইভাবে যদি বি বিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই, তাহলে বি বিন্দুর জন্য আমরা কি লিখব? VB = mgHB। বরাবরের মতো আমাদের m কিন্তু সেম, সেটা কত? 80, j এর মান কত? 9.8। এইবার h টা কত হবে? যে h মিটার, ভূমি থেকে হাইট কত দেওয়া আছে? 15 মিটার, তার মানে এখানে হবে কত? 15 মিটার। তাহলে 80 × 9.8 ইনটু কত? 15। এখন যদি আমাদের সি বিন্দুতে বিভব শক্তি চাই, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি VC
এম জি এইচ সি, এম তো 80, জি 9.8। এবার এইচ সিটা কত? ভূমি থেকে উচ্চতা, তো আমাদের ভূমি থেকে তো কোনো উচ্চতাই নাই, সি তো ভূমির উপরেই অবস্থিত, তার মানে এই জায়গায় উচ্চতাটা কত? 0। তাহলে মানটা হবে 80 ইন্টু 9.8 ইন্টু 0, তাহলে অ্যান্সার এই জায়গায় হচ্ছে 0 জুল। আমরা যদি বি লোকেশনে দেখি তাহলে 80 মাল্টিপ্লাই 9.8 মাল্টিপ্লাই 15 আমাদের আসছে 11,760 জুল। আবার যদি আমরা এই অবস্থায় দেখি 80 ইন্টু 9.8 ইন্টু 60, তাহলে আমরা দেখতেছি 47,040 জুল। তো এখান থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত হলো, এই অবস্থায় বিভব শক্তি সবচেয়ে বেশি, বিতে একটু কম, সিতে নাই। তার মানে ভূমি থেকে যত উপরে যাওয়া যাবে বিভব শক্তিটার মান তত কি হবে? বৃদ্ধি পাবে। তো এখন আমাদের একটা প্রশ্ন আছে, এ বি ও সি বিন্দুতে পড়ন্ত বস্তুর গতিশক্তি কত? তো এখন গতিশক্তিকে সাধারণত টি কিংবা ই কে দিয়ে প্রকাশ করা হয়। কোনো বস্তু যখন পড়ন্ত অবস্থায় থাকে তার গতিশীল শক্তির সূত্র হচ্ছে হাফ অফ mv স্কয়ার, অর্থাৎ গতিশীল বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি। এবং এই যে আমরা পতনশীল বস্তুর ক্ষেত্রে উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে প্রিভিয়াস ম্যাথগুলাই কি দেখে আইছি, ইউ স্কয়ার প্লাস কত হয় 2gh। এবং পতনশীল বস্তুর ক্ষেত্রে অর্থাৎ উপর থেকে নিচে বস্তুটি যেহেতু নিজস্ব ভর বা ওজনে পড়ে সেজন্য আদিবেগটা কত হয়? 0 হয়। তার মানে 0 স্কয়ার প্লাস 2gh। এটাকে যদি আমরা মোটামুটি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে কত? mgh। অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে যেরকম আমরা সূত্র পাইছিলাম mgh, কোনো পতনশীল বস্তুর ক্ষেত্রে অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রেও আমরা সূত্রটা পেলাম কত? mgh। তবে এইখানে এইচটা হচ্ছে ফ্যাক্ট, এই জায়গায় এইচটা নিতে হবে উপর হতে উচ্চতা, উপর হতে উচ্চতা। এটা মোটামুটি আমরা ম্যাথে গেলে আরেকটু ক্লিয়ার হতে পারবো। যেরকম আমাদের বলা হচ্ছে এ বিন্দুতে পড়ন্ত বস্তুর গতিশক্তি কত, তাহলে এ বিন্দুতে আমরা ধরে নিলাম টি এ, এবং এই শর্ট সূত্রটা যদি ব্যবহার করি mgh, যেখানে এমটা আমরা কত কেজি জানি? 80 কেজি, জিটা কত জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার এইচটা কি হতে হবে? উপর থেকে উচ্চতা, তো এর উপরে তো আমার কোনো উচ্চতাই নাই, তার মানে এইচটা হচ্ছে 0। এটা হচ্ছে ক্যালকুলেশনের কথা। বোঝার কথা হচ্ছে বস্তুটা যখন এ বিন্দুতে ছিল তখন তো এখনো পড়াই ধরে নাই, তাহলে তো ওর ভিতরে কোনো শক্তি থাকলেও সেটা তার গতিশক্তি নাই, সেই জন্য এই অবস্থায় গতিশক্তিটা কত? 0। আর ক্যালকুলেশন করে দেখালে যেহেতু এইচটা আমাদের কত? 0, 80 ইন্টু 9.8 ইন্টু 0, তার মানে আমার এই বিন্দুতে গতিশক্তি হচ্ছে 0 জুল। এখন যদি আমার বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে টিবি, এই জায়গায় এইচটা কত হবে? উপর থেকে হাইট নেব, তাহলে এ থেকে বি এর হাইটটা কিভাবে পাবো? টোটাল হাইট 60, এখানে দেওয়া আছে কত? 15, তার মানে এইটুকুর হাইটটা কত হবে? 60 মাইনাস 15, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে আমাদের হাইটটা 45 মিটার। তাহলে এখানে mgh, এমটা কত? 80, জিটা 9.8 এবং এইচটা কত হবে? 45। এখন যদি আমাদের সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে টিসি, তাহলে টিসি ইকুয়াল টু কত হবে? mgh, m তো 80, জি তো 9.80। এবার এইচটা কি নিতে হবে? আমাদের এইচটা কিন্তু উপর হতে উচ্চতা, তাহলে এ থেকে সি এর উচ্চতাটা কত? যেহেতু সি পয়েন্টে চাচ্ছি উপর থেকে হাইট নেব, কোন উপর থেকে? যেখান থেকে বস্তুটা ফলিং শুরু হয়েছে, বি পয়েন্ট থেকে না কিন্তু। তাহলে এই এ থেকে সি এর হাইটটা কত? 60 মিটার, তার মানে এখানে এইচটা কত হবে? 60 মিটার। তাহলে যদি এখানে আমরা 60 বসায় দেই তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি
80 ইন্টু 9.8 ইন্টু কত 60, তাহলে কত 47,040 জুল। আর এখানে যদি হিসাব করি 80 ইন্টু 9.8 ইন্টু 45, তাহলে আমাদের আসতেছে 35,280 জুল। তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, কোনো বস্তু সি পয়েন্টে গতিশক্তি সবচেয়ে বেশি, বি পয়েন্টে গতিশক্তি সির চাইতে কম, আর এতে গতিশক্তি নাই। অর্থাৎ কোনো বস্তু উপর থেকে যত নিচের দিকে পড়তে থাকে তত এটার গতিশক্তিটা কি হয়, বৃদ্ধি পায়।